এশিয়ার খুব সুন্দর একটা দেশ মঙ্গোলিয়া। সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে যেতে খুব কম টাকা খরচ হয়। বাংলাদেশ থেকে প্রচুর লোক কিন্তু এখন মঙ্গোলিয়াতে যাচ্ছে কাজের উদ্দেশ্যে, অনেকে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। কয়েক বছর আগেও যদি আপনি চিন্তা করতেন মঙ্গোলিয়াতে মানুষ কিন্তু সেভাবে যাওয়ার কথা চিন্তাও করতো না। অনেকে হয়তো নামও শুনে নেই। মঙ্গোলিয়ার যে শ্রম বাজার সেটা কিন্তু বাংলাদেশিদের জন্য ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করছে। কারণ মঙ্গোলিয়াতে আপনি জানেন কনস্ট্রাকশন রিলেটেড অনেক কাজের সেখানে সুযোগ আছে, পাশাপাশি মাইনিং যেটা খনি আছে মঙ্গোলিয়াতে, প্রচুর তামার খনি, সোনার খনি, তারপরে আপনার কয়লার খনি, এখানে প্রচুর লোক কাজ করে এবং স্যালারি অনেক ভালো। বাংলাদেশ থেকে যারা আপনারা চিন্তা করেন যে আমরা মিডল ইস্টে যাব, ইউরোপে তো যাইতে পারতেছি না, কারণ ইউরোপে যাওয়াটা এত সহজ না, বিশাল একটা অ্যামাউন্টও খরচ হয়। সেখানে মঙ্গোলিয়ার মতো এত সুন্দর একটা দেশ, মঙ্গোলিয়ার অর্থনীতি যে অনেক বড় তা না, ওরা অনেক স্ট্রাগল করতেছে, বাট বিভিন্ন দেশ থেকে ওরা কর্মী হায়ার করে বিভিন্ন কাজের জন্য, কারণ ওদের অর্থনীতি গ্রো করতেছে, একটা ডেভেলপিং কান্ট্রি এশিয়ার। আপনারা জানেন যে মঙ্গোলিয়ার অবস্থানটা চীন এবং রাশিয়ার মাঝামাঝি একটা অবস্থান। ইউরোপের সাথে মঙ্গোলিয়ার একটা ভালো সম্পর্ক যেমন আছে, পাশাপাশি চীনের সাথেও একটা ভালো সম্পর্ক আছে। তো যারা আপনারা সেখানে কাজের উদ্দেশ্যে যাবেন, আমি মনে করি যদি আপনার কাজ জানা থাকে, দক্ষ কর্মী যদি আপনি হয়ে থাকেন, সেখানে কিন্তু ভালো কিছু করার একটা সুযোগ সেখানে আছে। প্রতি মাসে রাফলি 500 থেকে $600, আমি ওদের কারেন্সি ডিফারেন্ট, বাট আমি ডলারে আমি যদি বলি, প্রতি মাসে আপনি $500 থেকে $600 ইনিশিয়াল ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 70 থেকে 80,000 টাকা। যারা কোনো কাজ জানেন না তারা কমপক্ষে 50 থেকে 60,000 টাকা সেখানে ইনকাম করতে পারবেন। এটা সব থেকে বড় কারণ হচ্ছে ওরা দক্ষ কর্মীদেরকে অনেক ভ্যালু দেয়। কারণ আপনারা জানেন যে মঙ্গোলিয়ার যারা জনগোষ্ঠী যারা বেশিরভাগই ওরা একটু যাযাবর টাইপের, ওদের লাইফ স্টাইলটা ডিফারেন্ট। ওরা ঘুরে ঘুরে বেড়াবে, মনে করেন যে ওরা ভেড়া পালন করবে, গরু পালন করবে, পশু পালন করবে, বিভিন্ন রকমের কাজের সাথে ইনভলভ, মেইন স্ট্রিম জবের সাথে ওরা অতটা সম্পৃক্ত না। যার কারণে ওদের দেশের গভর্নমেন্ট ওরা কি করে, বিভিন্ন দেশ থেকে কর্মী এনে ওদের দেশের যে উন্নয়নে যেন একটা ফ্লো আনতে পারে, যার কারণে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে আসে ওরা। এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, কারণ যে মিডল ইস্টের অনেকগুলো দেশে এখন বর্তমানে ভিসা বন্ধ, যেমন আপনার ওমান বলেন, দুবাই বলেন, কুয়েতের ভিসার দাম অনেক বেশি, কাতারও বন্ধ প্রায়, সৌদি আরবে স্যালারি অনেক কম। সেই দিক বিবেচনা করলে মঙ্গোলিয়া বাংলাদেশিদের জন্য একটা প্লেস হতে পারে। বন্ধুরা, আপনারা যারা মঙ্গোলিয়াতে কাজের উদ্দেশ্যে যাবেন তাদের জন্য বলবো আপনারা বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড কোন একটা কাজ ভালো করে শিখে যাবে। আর একটা ক্যাটাগরির লোকজন আমাদের বাংলাদেশে আছে যে খুব অল্প টাকায় কোন একটা দেশে যাব, আমাদের তো যাইতেই অনেক টাকা খরচ হয়ে যায়, তাই না? তো যাইতে আমরা এত টাকা বেশি খরচ না করে খুব কম টাকায় একটা দেশে যাব, যাওয়ার পরে সেখানে যে ছোটখাটো পরিসরে একটা ব্যবসা করব, অল্প টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করব। যারা আপনারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, যারা ছোটখাটো এই যে আপনার তৈরি পোশাক তৈরি করেন, যারা এইরকম কাজ যারা জানেন এবং যাদের কিছুটা পুঁজি আছে, যাদের কিছুটা টাকা পয়সা আছে, তারা মঙ্গোলিয়াতে খুব কম টাকাতে যেতে পারবেন। যাওয়ার পরে মঙ্গোলিয়াতে অনেক জায়গা পড়ে আছে যেখানে আপনি ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি সরকারের কাছ থেকে জায়গা লিজ নিয়ে আপনি সেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। ওরা কিন্তু এই বিষয়টাকে ওয়েলকাম জানায় যে বিভিন্ন দেশের বড় বড় ব্যবসায়ীরা আসুক, এসে আমাদের এখানে ইনভেস্ট করুক, আমাদের এখানে কাজ করুক, ওরা কিন্তু এটা চায়। কারণ কি দেখেন, মঙ্গোলিয়াতে যদি আপনি একটা গার্মেন্টস তৈরি করতে পারেন, একটা ব্যবসা যদি আপনি সেখানে দাঁড় করাইতে পারেন, ইউরোপের সাথে কিন্তু আপনার ভালো একটা কানেকশন তৈরি হবে। ডিউটি ফ্রি আপনি রপ্তানি করতে পারবেন, সেখানে যে পোশাকটা আপনি তৈরি করবেন ইউরোপে খুব সহজে, ইউরোপের বাজারটা আপনি ধরতে পারবেন খুব ইজিলি। পাশাপাশি চীন তো আছেই। তো দেখেন চীন এই যে আপনার তৈরি পোশাক রপ্তানিতে ওরা পৃথিবীর ভিতরে বলতে গেলে 1 নম্বর। এটা কেন? কারণ ওরা ইউরোপের মার্কেটটা খুব সহজে ধরতে পারে, আর ইউরোপের মার্কেটটা ধরার জন্য ওরা ব্যবহার করে মঙ্গোলিয়াকে। মঙ্গোলিয়া দিয়েই কিন্তু ওদের যে মালামাল গুলো সেটা ইউরোপে ঢোকে। তো যার কারণে আপনারা একটা বিষয়ে চিন্তা করবেন, যারা ছোট উদ্যোক্তা আছেন তারা মঙ্গোলিয়াতে যে অল্প টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা দাঁড় করায় ফেলতে পারেন। যারা মনে করেন যে আমি কারো আন্ডারে কাজ করব না, সেক্ষেত্রে আপনি নিজে একজন উদ্যোক্তা হয়ে আপনি আরো 5-10 জন বাংলাদেশ থেকে নিয়ে গেলেন, বা আরো অধিক সংখ্যক ব্যবসা যদি বড় করতে পারেন, লোকাল পিপুলদের সাথে পাশাপাশি বাংলাদেশ থেকে আরো অনেক লোকজন নিয়ে সেখানে কিন্তু আপনার ব্যবসাটাকে দাঁড় করায় ফেলতে পারবেন এবং একটা ভালো আর্নিং এর একটা সুযোগ কিন্তু তৈরি হবে। যেমন আপনারও হবে, তেমন আপনি আরো বিভিন্ন লোকজনের কাজের সুযোগ সেখানে তৈরি করে দিতে পারবেন। এই গেল হচ্ছে ব্যবসায়ীদের জন্য। আর একটা হচ্ছে অনেকে মাইনিং এর কাজ করতে পছন্দ করেন। মাইনিং খনিতে, বিভিন্ন ধরনের খনি, সেখানে তামার খনি আছে, স্বর্ণের খনি আছে। আপনারা জানেন যে মঙ্গোলিয়া এমন একটা দেশ যেটার টোটাল ভূখণ্ডের প্রায় 97% জায়গায় অব্যবহৃত, তারা ব্যবহার করতে পারে না। এটা তাদের আবহাওয়ার কারণে। আমি যে বলছিলাম না যে নেগেটিভ সাইড, এটা কিছু নেগেটিভ সাইড আছে, কারণ মঙ্গোলিয়াতে
প্রচন্ড ঠান্ডা। এবং মঙ্গোলিয়ার এমন কিছু এরিয়া আছে যেখানে গরমের সময় প্রচন্ড গরম থাকে, মিডল ইস্টের মতন 45, 48, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, মরুভূমি যেখানে একটা ঘাস পর্যন্ত জন্মায় না। আবার শীতের সময় সেখানে -30, -35, -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে, মানে হিম শীতল একটা তাপমাত্রা থাকে, যার কারণে সেখানে মানুষ বসবাস করে না। ওদের মোট জনসংখ্যার অন্তত 50% ওদের ক্যাপিটাল সিটিতে বসবাস করে, আর বাকি 50% হচ্ছে আশেপাশের গ্রামগুলোতে বসবাস করে। তো আপনারা বুঝতেই পারছেন যে ওখানে কিন্তু এত বড় দেশ হওয়ার পরে বাংলাদেশ থেকে প্রায় 11 গুণ বড় একটা দেশ বাংলাদেশ থেকে। সেই দেশে মাত্র মানুষ কত জানেন? বর্তমানে 2025 সালের রিপোর্ট অনুযায়ী 35 লক্ষ মানুষ বসবাস করে মঙ্গোলিয়াতে। তো দেখেন, বাংলাদেশ থেকে প্রায় 11 গুণ বড় একটা দেশে মোট মোট জনসংখ্যা কত? 35 লাখ। আমাদের একটা জেলা শহরেও এর থেকে বেশি মানুষ বসবাস করে। তো লোকজন কিন্তু অনেক কম। এবং এই এই যে 35 লাখ জনসংখ্যার একটা দেশে 35 লাখের মধ্যে আবার একটা বড় একটা অংশ আছে তারা যাযাবরদের মতো জীবনযাপন করে। এই যে তাদের যে বিস্তীর্ণ এরিয়াতে তারা তাঁবু টানায়, সেখানে বসবাস করে, ভেড়া পালন করে, ঘোড়া পালন করে, গরু মহিষ এইগুলো পালন করে তারা সেখানে। মানে পশুপালনে তারা অনেক অভ্যস্ত, মানে যাযাবর সম্প্রদায়ের মতো। তাদের কোনো মানে স্থায়ীভাবে তারা এক জায়গা মানে বাড়িঘর করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করে না। আরেকটা অংশ বর্তমান জেনারেশন যারা তারা লেখাপড়া করছে, তারা আবার একটু আধুনিক। তো যার কারণেই তারা বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে তাদের দেশের উন্নয়নের জন্য একটা বড় ধরনের একটা ফ্লো আনতে পারে। এর জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করছে, এবং তাদের আর্নিং এর বড় একটা সোর্স হচ্ছে আপনার এই ট্যুরিস্ট। কারণ ট্যুরিস্টদের জন্য মঙ্গোলিয়া একটা স্বর্গরাজ্য বলা যায়। খুবই সুন্দর একটা দেশ। যে অংশটা তারা ব্যবহার করে এই অংশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যদিও প্রচন্ড ঠান্ডা থাকে, তারপরেও খুবই সুন্দর একটা দেশ। বিভিন্ন পৃথিবীর বড় বড় দেশ থেকে ট্যুরিস্টরা কিন্তু মঙ্গোলিয়াতে এসে সারা বছরই প্রায় ভিড় জমায়। তো ট্যুরিস্টদের কাছ থেকে তারা একটা বড় ধরনের কিন্তু অর্থ তারা তাদের যে রাজস্বতে জমা হয়। আর একটা হচ্ছে যে মাইনিং নিয়ে বলছিলাম, যেটা খনি আছে, এইটা যদিও তারা এখনো প্রপারলি ব্যবহার করতে পারে নাই। যদি এই খনিগুলো থেকে যদি তারা ঠিকঠাক মতো যদি উত্তোলন করতে পারে, তাহলে কিন্তু তাদের অর্থনীতি আমি মনে করি চীনের থেকেও পিছায় থাকবে না, চীনের উপরেও চলে যেতে পারে তারা একটা সময়। তো তারা এটা নিয়ে অনেক চেষ্টা করছে। তো আমরা যদি মঙ্গোলিয়াতে যেতে পারি, মঙ্গোলিয়াতে কিন্তু পার্মানেন্ট হওয়ারও সুযোগ আছে। মঙ্গোলিয়াতে বৌদ্ধ ধর্মের পাশাপাশি অনেক মুসলিমরাও সেখানে বসবাস করে, যার কারণে আপনারা মঙ্গোলিয়াকে বেছে নিতে পারেন। যারা একেবারেই কম টাকায় যাইতে চান তারা মঙ্গোলিয়াতে যেতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যেখানে একটু শ্রমবাজার যেখানে যে প্রান্তে একটু উন্মুক্ত হয়, সেখানেই কিন্তু দালালদের পদচারণা কিন্তু বেড়ে যায়। আমি দেখলাম যে একজনের ভিডিওতে দেখলাম যে সে মঙ্গোলিয়ার জন্য 7 লাখ টাকা দাবি করতেছে। অথচ যদি মঙ্গোলিয়াতে আপনাদের পরিচিত কেউ থাকে, সেখানে আপনারা 1.5-2 লাখ টাকাতে চলে যেতে পারবেন। আর যদি কোনো এজেন্সির মাধ্যমে যদি যান, সেখানে সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকাতে মঙ্গোলিয়াতে যাওয়া সম্ভব। সেখানে এই দালাল বলতেছে যে সে 7 লাখ টাকা নেবে মঙ্গোলিয়ার জন্য। তো এই ধরনের বাটপারি থেকে আপনারা মানে নিজেদেরকে একটা দূরত্বে রাখার চেষ্টা করবেন। আর মঙ্গোলিয়ার ওই যে নেগেটিভ দিক নিয়ে যেটা আলোচনা করতে চাইছিলাম, যে ওখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে তারা একটু মঙ্গোলিয়াকে অ্যাভয়েড করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, সেখানে হালাল খাবার পাওয়াটা একটু মুশকিল, যেহেতু সেখানে বৌদ্ধ ধর্মের লোক বেশি বসবাস করে। তবে যদি বাংলাদেশি কমিউনিটি সেখানে তৈরি হয়, আস্তে আস্তে খাবার দাবার বলেন, সেখানে ইসলামিক কালচার বা মুসলিমদের যে ধর্মীয় যে প্র্যাকটিস গুলো, সেটা আস্তে আস্তে বাড়বে আমি মনে করি। বন্ধুরা, নতুন নতুন দেশ নিয়ে, বাংলাদেশের শ্রমবাজার নিয়ে পড়াশোনা করা, গবেষণা করা, এটা আমার একটা নেশার মতো। আমরা শুধু কয়েকটা দেশের মধ্যে আটকে আছি। ইউরোপের মধ্যে জার্মানি, ইতালি, ফ্রান্স, সার্বিয়া, বসনিয়া, রোমানিয়া, আবার ধরেন মিডল ইস্টের মধ্যে আপনার এই সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, তারপরে এইদিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া। এর বাইরে কিন্তু আমরা চিন্তা করতে পারি না। অথচ এই ভিডিওতেই হয়তো অনেকে কমেন্ট করবেন যে ভাই, আপনার দেশ খুঁজে পাইলেন না, মঙ্গোলিয়াতে বাংলাদেশিদের পাঠিয়ে দিচ্ছেন। ভাই দেখেন, আমরা যখন থেকে মঙ্গোলিয়ার নামটা শুনছি, তারও অনেক আগে থেকে ইন্ডিয়ানরা সেখানে যে ব্যবসা বাণিজ্য করে, কাজ করে, যার কারণেই ওদের দেশের অর্থনীতি কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে চলে যাচ্ছে। ওরা বৈদেশিক মুদ্রা অর্জনে কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ ওই কোন দেশ কেমন, ওরা ওইটা নিয়ে অত চিন্তা করে না। ইন্ডিয়ানরা এমনকি উগান্ডাতে যেও ব্যবসা করে, পাপুয়া নিউগিনিতে যে ব্যবসা করে। তো সেখানে আমরা পিছাই আছি কেন ভাই? আমরা বেশি খুঁজতে যাই, আমরা কয়েকটা দেশের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি, যার কারণেই আমাদের এই অবস্থা।
তবে মঙ্গোলিয়া খুবই একটা ভালো দেশ, যে আইডিয়াটা আমি আপনাদেরকে দিলাম। এর পরের কোনো একটা ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে জানাবো যে মঙ্গোলিয়া নিয়ে কারা ভালো কাজ করে, কোন এজেন্সি ভালো কাজ করে। তবে সবথেকে ভালো হয় যদি আপনাদের পরিচিত কেউ মঙ্গোলিয়াতে থাকে, তার মাধ্যমে যদি যেতে পারেন তাহলে খুবই কম টাকায় যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে আবার জানিয়ে দিব বা খোঁজ খবর নিয়ে দেখবো যে কারা মঙ্গোলিয়া নিয়ে ভালো কাজ করে এবং খুব কম টাকায় আপনাদেরকে পাঠাতে পারবে, এরকম এজেন্টদের নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইউটিউব চ্যানেল নাজমুল দ্য গ্রেট, দেশি ভাইন ফায়ার, দেশি ভাইন ব্লু ফায়ার কে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সাপোর্ট দেবেন। আমাদের দুইটা ফেসবুক পেজ আছে, নাজমুল দ্য গ্রেট যেটাতে প্রায় 2,58,000 বা 2,60,000 মতো ফলোয়ার, আর একটা দেশি ভাইন ফায়ার সেটাতে প্রায় 28,000 মতো ফলোয়ার আছে। এর বাইরে আমাদের পেজ বা চ্যানেল আর কোনো কিছুই নাই। একটা টিকটক অ্যাকাউন্ট আছে নাজমুল দ্য গ্রেট, এর বাইরে আর আমাদের কিছু নাই কিন্তু। আর অনেকেই আমাদের ভিডিও, আমাদের ছবি নিয়ে প্রতারণা করতেছে। আমি একজন ব্লগার, একজন কন্টেন্ট ক্রিয়েটর, এর বাইরে আর কোনো পরিচয় নাই। আমি ভিসা রিলেটেড কোনো কাজ করি না, আমার কোনো অফিস নাই, কোনো টাকা পয়সা লেনদেন করি না কারণ এবং আমার কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। মানে প্রত্যেকটা ভিডিওতে বলি, তারপরও মানুষ প্রতারিত হয় কিভাবে আমি জানি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।